4 বছর থাকলে ডক্টর ইউনূস সাহেব তিনি অনেক সমালোচিত হবেন। এই সরকারটা আসলে কোনো অংশীদারিত্বের সরকার হয়নি। তাদের তো সফলতা আমরা দেখছি না, ব্যর্থতা ব্যর্থতা এবং ব্যর্থতা। রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের ছলচাতুরি করছে। শেখ মুজিবের কন্যা পালায় না, শেখ হাসিনা পালায় না, আর তরুণরা যখন ধ্বংস হয়ে যাবে তখন দেশটাই ধ্বংস হয়ে যাবে। 5 জন মিডিয়া কর্মী শহীদ হয়েছে। রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতির কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ঘর থেকে বাজার, টঙের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি দল করুন বা না করুন, আপনি রাজনীতির বাইরে না। তাই আমরা প্রতিদিন মুখোমুখি রাজনীতির ঘরে বাইরে থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব ইসলাম। আমাদের আজকের অতিথি মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দেখেন, এত বড় গণহত্যার পরে কোন সরকার আসলে টিকতে পারে না, পৃথিবীর কোথাও টিকতে পারেনি। তো বাংলাদেশে কিভাবে টিকবে? হাসিনা নিজেও বুঝতে পারছিল, হাসিনার প্রশাসন বুঝতে পারছিল যে হাসিনা আর নাই, সুতরাং হাসিনাকে আর সমর্থন দেওয়া যাবে না। তো যখন কোটাটা ফিরে আসলো 2021 সালের একটি রিটের প্রেক্ষিতে, 2024 সালে হাইকোর্টের মাধ্যমে ফিরে আসলো, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এইবার এই আন্দোলন কাজে লাগাতে হবে। কারণ 2018 সালে অ্যাকচুয়ালি আসলে কোনো দল আমাদের সাথে যোগাযোগ করেনি। রাজনৈতিক দলগুলো মনে করেছিল যে 18 সালের ইলেকশনে হয়তো তারা হাসিনাকে পরাভূত করতে পারবে, এই কারণে আমাদের সাথে যোগাযোগ করে নাই, বা ওই সামাজিক আন্দোলনকে কেন্দ্র করে রাজনীতিকরণ করা বা জাতীয় মুক্তির পথ আবিষ্কার করা সেটা কিন্তু করে নাই। কারণ ওই সময় হাসিনা ব্যাপকভাবে ধোঁকাবাজির একটি গেম তিনি কিন্তু খেলতে সক্ষম হয়েছিলেন বা সফল হয়েছিলেন, যে কারণে দলগুলো তার উপর আস্থা রেখে মনে করলো যে হাসিনা তো এবার ফেয়ার ইলেকশন না দিয়ে পারবে না, 14তে যে খেলা খেলেছে 18তে পারবে না। তো হাসিনার উপর আস্থা বিশ্বাস রেখে রাজনৈতিক দলগুলো পরাভূত হলো বা আপনার প্রতারিত হলো। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হলো যে এইবার কিছু আসলে করা দরকার, যেহেতু 18 সালে আমরা আমাদের সাথে যোগাযোগ করে নাই, বা কোনো দলগুলো আসলে কোনো ধরনের সাপোর্ট দেয়নি। তো 24 সালে আমরা যেহেতু এই আন্দোলনের অগ্রজ, আমরা যেহেতু পায়োনিয়ার, সুতরাং এই আন্দোলনকে কেন্দ্র করে কিভাবে গণ অভ্যুত্থান ঘটানো যায়, কিভাবে হাসিনার পতন ঘটানো যায়, সেই কাজটি করতে হবে। যে কারণে আমাদের পক্ষ থেকে আমরা এই আন্দোলনটা যখন আবার শুরু হলো, আমরা কিন্তু তখন বিএনপির মতন বড় দল, ওই দলটিকে আমরা প্রস্তাব দিলাম। সেটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা প্রস্তাব দিলাম যে কিভাবে আসলে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি জাতীয় মুক্তির পথ তৈরি করা যায়। তো তিনি কিন্তু আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। এই কারণে আমি আসলে বিএনপিকে এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে অবশ্যই এই আন্দোলনটা কাজে লাগানো যেতে পারে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে হাসিনার পতন হয়তো হবে। তো তার যে দূরদর্শিতা সেটি আসলে চমৎকার, যে তিনি অন্যরা হয়তো এটিকে আসলে গুরুত্ব দেয়নি। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলেছি, সবাই মনে করতো যে না, হাসিনা যাবে না। তো তারেক রহমান সাহেব আমাদের উপর যে আস্থা বিশ্বাসটা রেখেছিলেন এবং একসাথে যে আমরা কাজটা করতে পেরেছি, হাসিনার বিদায় ঘটাতে পেরেছি, এক্ষেত্রে বিএনপি এবং গণ অধিকার পরিষদের ব্যাপক ভূমিকা আছে। এই ভূমিকা অবশ্যই আমি মনে করি যে তারেক রহমান সাহেব তিনি অবশ্যই তিনি স্বীকার করেন এবং আমরাও স্বীকার করি যে আন্দোলনে তার ব্যাপক ভূমিকা আছে। বিএনপি গণ অধিকার পরিষদ আন্দোলনের সময় পুরোটা সময় একসাথে কাজ করেছে এবং এক্ষেত্রে আমাদের সাথে আরো যারা ছিলেন, এক্ষেত্রে আমাদের সভাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই, আমরা একসাথে কিন্তু কাজ করেছি। তো একসাথে কাজ করার মাধ্যমে দেখেন শেখ হাসিনার পতন হয়েছে। তো একটি বিষয় এখন আসলে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু ছাত্র বন্ধুরা জানে, তারা অনেকে আসলে বিষয়টি সামনে আনতে চাচ্ছেন না। তারা এখন অন্যদের অবদান যেটি আসলে তুলে ধরা দরকার, যে এক্ষেত্রে দলগুলোর এই ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলো তারা তুলে ধরছেন না, যে কারণে কিন্তু একটি বিতর্ক ইতিমধ্যে সর্বমহলে ছড়িয়ে পড়েছে এবং সবাই এই সরকারকে ডে বাই ডে এখন অনার করতে চাচ্ছে না। কারণ এই সরকারটা আসলে কোনো অংশীদারিত্বের সরকার হয়নি। যারা সামনে ছিল শুধুমাত্র তাদেরকে নিয়ে আসলে সরকারটা গঠন করা হয়েছে, কিন্তু ক্লাসে তো প্রথম বয়, সেকেন্ড বয়, থার্ড বয় থাকে। আপনি যদি শুধুমাত্র প্রথম বয়কে নিয়ে মাথায় তুলে নাচানাচি করেন, তাহলে তো যিনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা 100 জন থাকলে বাকিরাও তো মাইন্ড করে। তো সমস্যাটা আসলে ওইখানে হয়ে গেছে। আমরা এই কারণে প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা অংশীদারিত্বের সরকার অথবা ইনক্লুসিভ গভর্নমেন্ট অথবা জাতীয় সরকার আপনারা গঠন করেন, যেখানে সবার ভূমিকা থাকবে। কিন্তু কি করা হলো?
কথাগুলো কিন্তু রাখা হয়নি। না রাখার কারণেই সরকারের 100 দিন পার হয়েছে, কিন্তু এখন শুধুমাত্র সমালোচনা, আলোচনা, তাদের তো সফলতা আমরা দেখছি না, ব্যর্থতা, ব্যর্থতা এবং ব্যর্থতা। আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে তিনি 4 বছরের কথা তিনি বলেছেন যে 4 বছরের মধ্যে, এই 4 বছর এটি কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। কারণ 3 মাসেই যে সমালোচনা, 100 দিনের যে সমালোচনা, 4 বছর থাকলে ডক্টর ইউনূস সাহেব তিনি অনেক সমালোচিত হবেন। তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটি নষ্ট হবে, এবং একই সাথে এখন যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তারাও সমালোচনার শিকার হবেন। সুতরাং আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো দরকার, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং একই সাথে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, সেই কাজগুলো করার পরে আসলে ইলেকশন দেওয়া দরকার। সেক্ষেত্রে সেনাপ্রধান তিনি 1.5 বছরের কথা বলেছেন, সেটি কিন্তু সবাই গ্রহণ করেছে। কিন্তু সেনাপ্রধান যদি 4 বছরের কথা বলতেন বা তিনি 5 বছরের কথা বলতেন, মানুষ কিন্তু গ্রহণ করতো না। তো আমার মনে হয় যে সরকারের উচিত একটি রোড ম্যাপ প্রকাশ করা। এখন রোড ম্যাপ প্রকাশ করলেই বোঝা যাবে যে তাদের আসলে 1.5 বছর দরকার, নাকি 6 মাস দরকার, নাকি 1 বছর দরকার। কিন্তু এই সরকার আসলে জনগণের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের ছলচাতুরি করছে, তারা রোড ম্যাপ প্রকাশ করছে না। ডক্টর ইউনূস সাহেব তিনি যেটি করছেন যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, কিন্তু তিনি আসলে পরিকল্পনা প্রকাশ করছেন না, তিনি আসলে রোড ম্যাপ প্রকাশ করছেন না। সেটি আসলে খুবই দুঃখজনক। আমরা প্রত্যাশা রাখি যে সরকার তার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা একটি রোড ম্যাপ প্রকাশ করবে, যেখানে আসলে তাদের পরিকল্পনা থাকবে এবং কিভাবে বাস্তবায়ন করতে চাই সেটিও থাকবে। 4 বছর থাকা সরকারের কোনোভাবেই আমি মনে করি ঠিক হবে না। সরকার 4 বছর থাকতে চাইলে ভুল করবে, তাহলে কিন্তু আন্দোলন শীঘ্রই শুরু হয়ে যাবে। সরকার যদি তার এই কথার ব্যাখ্যা না দেয় যে কেন আসলে 4 বছরের কথা বললো, আমি মনে করি কাল থেকে আন্দোলন শুরু হয়ে যেতে পারে। আর এতদিন মানুষ চায় না, মানুষ তাদের একটা সময় দিবে। 1.5 বছরের কথা বলেছে, ভালো কথা, 1.5 বছর লাগলে বলেন, রোডম্যাপ দেন। 4 বছর কেমনে সম্ভব? এটি কি সম্ভব নাকি? আন্দোলনে অন্যদের ভূমিকা নাই? আন্দোলন কি শুধুমাত্র আপনারাই করেছেন? এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা অধিকাংশই আসলে বিপ্লবী না, তারা অধিকাংশ আসলে এনজিও সেক্টরে তাদের অভিজ্ঞতা রয়েছে এবং তারা অধিকাংশ আসলে ডক্টর ইউনূসের আশপাশের মানুষ, কিন্তু তারা তো আসলে আন্দোলনে ছিল না, বিপ্লবী ভূমিকায় ছিল না। সুতরাং এই যে বিপ্লবী সরকার গঠন করলেন না এবং যাদেরকে নিয়ে আপনি এখন সরকার গঠন করলেন, তাদের মাধ্যমে আপনি 4 বছর থাকতে চান, হোয়াট ইজ দিস? এই থাকার অধিকার, এখতিয়ার জনগণ কোনোভাবেই ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে দিবে না। আমি মনে করি তার এই বক্তব্যের অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তিনি কেন এই কথা বললেন যে সর্বোচ্চ আমরা 4 বছর বা 4 বছরের মধ্যে আমরা সবকিছু করতে পারবো? এই বক্তব্য আসলে আমিও গ্রহণ করছি না, কেউ গ্রহণ করবে না, কোনো রাজনীতিবিদ গ্রহণ করবে না। হয়তো কিছু হুজুগে বাঙালি আছে, তারা মনে করতে পারে যে এই সরকার 10 বছর থাকুক। আরে ভাই, 100 দিনে এই অবস্থা, তাহলে আপনি বুঝতেছেন 200 দিন হলে কি হবে, 300 দিন হলে কি হবে? সুতরাং এই সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে একটি রোড ম্যাপ প্রকাশ করা। আমি তো বললামই, আমি কেন সময় দেবো? আমি তো রোড ম্যাপ চাই। রোড ম্যাপ পরবর্তী সময়ে হ্যাঁ, রোড ম্যাপে তারা বলবে আমাদের এত সময় প্রয়োজন, আমি সময় দেওয়ার কে? সময় দেওয়ার তো আমি কেউ না, তারা সরকার আছে, তারা সময় নিবে আমার কাছ থেকে, আমার কাছে চাইবে যে এই সময় আমাদের প্রয়োজন রাষ্ট্র সংস্কারের জন্য, আমি তাকে সময় বেঁধে কেন দিব? আমরা তাকে সময় বেঁধে দিতে চাই না, তারা সময় নিক, আমাদেরকে ডাকুক। আগামী বাংলাদেশে আমি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত রাজনীতি আমি দেখতে চাই। আমি চাই আগামীর বাংলাদেশ থাকবে সৎ, যোগ্য নেতৃত্বের হাতে, যারা কালো টাকার ছড়াছড়ি, যারা এলাকায় আসলে ভোট কেনে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, মানুষকে ভয় দেখায়, ত্রাস সৃষ্টি করে, যাদের বিরুদ্ধে অভিযোগ গুম খুনের, আমি মনে করি তাদের রাজনীতি মানুষের এখন চায় না। মানুষ এখন ক্লিন ইমেজের, যারা ফ্রেশ পলিটিক্স করে, যারা দেশকে ভালোবাসে, যাদের হাসিনার পতনের আন্দোলনে ভূমিকা আছে, যারা রাজপথে ছিল, লড়াই সংগ্রাম করেছে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের জীবন, যৌবন, কেরিয়ার বিসর্জন করেছে, তাদেরকে মানুষ চায়। সুতরাং আমি চাই বাংলাদেশের রাজনীতি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের হাতে যাক, বাংলাদেশের রাজনীতি ভালো মানুষের হাতে থাকুক, বাংলাদেশের রাজনীতি টাকার কাছে বিক্রি না হয়ে যাক, বাংলাদেশের রাজনীতি দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের যে দখলদারিত্ব, সেই জায়গা থেকে দূরে থেকে যারা এই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের হাতে থাকুক। আমাদেরকে নির্বাচনে যাওয়ার অফার দেওয়া হয়েছিল যে আমরা যদি ইলেকশনে যাই তাহলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো, নিবন্ধন তো অবশ্যই।
তো আমরা আসলে ইলেকশনে যেতে রাজি হইনি, কারণ আমরা মনে করেছি যে হাসিনা আসলে স্বৈরাচার। তিনি দেশের মানুষের উপর নিপীড়ন করেছেন, গুম করেছেন, খুন করেছেন। তিনি দেশের রাজনীতি ধ্বংস করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। তো সেই জায়গায় হাসিনার সাথে হাত মিলিয়ে দামি এমপি বা মন্ত্রী, সেটি আমরা কখনোই আসলে হতে চাইনি। তো আমরা আমাদের যে সংগ্রাম 18 থেকে 24 সাল পর্যন্ত, সেটা আমরা জারি রেখেছি এবং আমরা সফল হয়েছি। আমাদেরকে নানান সময় নানান ধরনের ট্যাগিং করা হয়েছে, নানানভাবে প্রলোভন দেওয়া হয়েছে। যখন আমরা তাদের অফারে রাজি হইনি, তখন আমাদেরকে কিভাবে দমন করা যায়, আমাদেরকে বিতর্কিত করা যায়, সেই অপচেষ্টা কিন্তু শেখ হাসিনা সবসময় নিজে করেছেন। তো যাই হোক, তিনি নিজে এখন ধ্বংস হয়ে গেছেন। তিনি ফাঁদ তৈরি করেছিলেন, সেই ফাঁদে এখন নিজেই পড়েছেন। তিনি এখন ভারতে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। এটি আমি মনে করি তার জন্য লজ্জা। তিনি শেখ মুজিবের কন্যা। শেখ মুজিব নিজেও কিন্তু বাংলাদেশ থেকে পালায়নি। যদিও তাজউদ্দিন আহমেদের কন্যা, তিনি বলছেন যে শেখ মুজিব 1971 সালের 25 এপ্রিল তিনিও পালাই গিয়েছিলেন, তার মেয়েও একইভাবে পালিয়ে গেছে। তো যাই হোক, শেখ মুজিব তো পরবর্তীতে পালায়নি। 71-এর পরে, দেশ স্বাধীনের পরে তাকে নিয়ে নানান ধরনের সমালোচনা আলোচনা আছে। তারপরে তিনি পালাননি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসলে তার কন্যা, তিনি 4-5 দিন আগে, পালানোর 4-5 দিন আগেই বলেছিলেন শেখ মুজিবের কন্যা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালানোর মানুষ না, সেই তিনি পালিয়ে গেলেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন একটি ঐতিহাসিক আন্দোলন, এবং সেই আন্দোলন না হলে শেখ হাসিনার আসলে পতন হতো না। কারণ 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেটি কিন্তু গণ অভ্যুত্থানের বীজ বপন করা, এবং সেটি আমরা করেছি। তো এটি আসলে আল্লাহর এক ধরনের রহমত যে সেই আন্দোলন থেকে আসলে শেখ হাসিনার পতন হয়েছে। আমাদের জার্নি খুব কঠিন ছিল, কারণ ওই আন্দোলনের সময় আপনি জানেন যে আমাকে গ্রেপ্তার করা হয়। 15 দিন একটানা রিমান্ডে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় আমার হাত হ্যান্ডকাপ পরিয়ে বেঁধে, আমার চোখ বেঁধে, আমার মুখ বেঁধে, যেভাবে ডিএমপিতে আমার উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল, এরপরে আসলে আর কোনো মানুষ সাধারণত রাজনীতি করে না। তারপরেও টিকে আছি। আল্লাহ চেয়েছেন যে আমাদের মাধ্যমে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, হয়তো আল্লাহ চেয়েছেন আমরা কিছু করার ক্ষেত্রে ভূমিকা রাখি। তো আমরা ভূমিকা রেখেছি। আমাদের জার্নি অবশ্যই কঠিন ছিল, শুধু আমি না, আমাদের অসংখ্য সহযোদ্ধা, তারা নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, জেল খেটেছে। তো জার্নি তো অবশ্যই কঠিন ছিল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে। এখন ছাত্র রাজনীতি হবে ছাত্রদের জন্য, মানুষের জন্য, জনগণের কল্যাণে। কিন্তু সেই রাজনীতি যদি আওয়ামী লীগের মতন, ছাত্রলীগের মতন, যুবলীগের মতন পেশি শক্তির রাজনীতি হয়, দখলদারিত্ব, চাঁদাবাজি, হল দখল, সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে আসা এবং তাদেরকে ব্যবহার করে নানান ধরনের আপনার খারাপ কর্মকাণ্ড পরিচালনা করা, তাহলে তো আসলে সেই রাজনীতিকে সমর্থন করা যায় না। তো এখন শিক্ষার্থীরা দাবি করেছে লেজুর ভিত্তিহীন রাজনীতি। তো আমরা তো সেটি চাই। আমরা তো সবসময় বলে আসছি যে ছাত্ররা বা ছাত্র সংগঠনগুলো স্বাধীনভাবে কাজ করবে, তাদেরকে সেই এখতিয়ার দিতে হবে। কিন্তু আপনি যদি ছাত্র সংগঠনকে ব্যবহার করে, আপনি যদি ক্ষমতার যে অংশীদারিত্ব সেটি যদি নিশ্চিত করতে চান, ক্ষমতার হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করেন, সেটি কখনোই ঠিক হবে না। এখন কিন্তু শিক্ষার্থীরা আপনার পরিচ্ছন্ন রাজনীতি চায়। আমরা পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির পক্ষে। আমরা তরুণদেরকে বলতে চাই যে আপনারা জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনায় মনোযোগ দেন। কারণ তরুণরা যদি পড়াশোনামুখী না হয়, তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু সমালোচনা করেছিলাম যে শিক্ষার্থীদেরকে এই যে 500 টাকা পার্ট টাইম এর বিনিময়ে আপনার ট্রাফিক পুলিশের কাজে লাগানো, আমি এর তীব্র সমালোচনা করেছিলাম। শিক্ষার্থীরা স্কুলে থাকবে, পড়াশোনা করবে, তারা আগামীতে বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় কর্মকর্তা হবে। তারা কেন এই যে রোদ, বৃষ্টি, ধুলাবালুর মধ্যে ট্রাফিক পুলিশের কাজ করবে? এর মাধ্যমে সারাদিন বা আপনি 2 ঘন্টা 5 ঘন্টা যাই করেন না কেন, এরপরে আপনি ঘরে গিয়ে পড়তে পারবেন না, ক্লাসে গিয়ে মনোযোগ দিতে পারবেন না। সুতরাং শিক্ষার্থীদেরকে অবশ্যই শুধুমাত্র পড়াশোনার মধ্যে থাকতে হবে। শিক্ষার্থীরা, তরুণরা, তারা যদি ভুল করে, পড়াশোনা থেকে দূরে সরে যায়, তাহলে তাদের কেরিয়ার শেষ। আর তরুণরা যখন ধ্বংস হয়ে যাবে, তখন দেশটাই ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে দেখেন, প্রত্যেকটা দেশে সবাই কিন্তু তরুণদের দিকে, ছাত্রদের দিকে, যুবকদের দিকে তাকিয়ে থাকে। সবাই কিন্তু মনে করে
যে তারাই দেশের ভবিষ্যৎ। আমরা মনে করি আমাদের ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আমাদের তরুণরা দেশের ভবিষ্যৎ। অবশ্যই তাদেরকে পড়াশোনামুখী, জ্ঞান, বিজ্ঞান এবং বিভিন্ন গবেষণামুখী হতে হবে।